প্রবলেমটা যেটা হয়েছে যে ইন্ডাস্ট্রিতে এখন এত রকমের নানান রকম রুলস হয়ে গেছে, যেগুলো আর্কেইক বা যেগুলো পুরনো, সেটা আমি বুঝতে পারি যে কোথাও গিয়ে তৈরি হয়েছিল টেকনিশিয়ানদের হেল্প করার জন্যে, কিন্তু যখন সিনেমার ধরন পাল্টে গেছে বা মিলিউ পাল্টে গেছে, একটু টাইম হয়ে গেছে যে ওই রুলসগুলোকে একটু চেঞ্জ করা। মানে আমাদের তো কনস্টিটিউশনও তো থেকে থেকে আমাদের কনস্টিটিউশনের রুলসও চেঞ্জ হয়, তো যে কোনো রুলসের তোমাকে আদলা বদলি করতে হবে অ্যাজ টাইম অ্যান্ড টেকনোলজি অ্যান্ড অ্যাজ মিলিউস চেঞ্জ। তো সেইটা করাটা খুব দরকার বলে আমার মনে হয়। আপনারা অনেকেই জানেন, আমাদের মুখে মুখে পডকাস্টে আমরা নিয়ে আসি এমন একজনকে যাকে সেই অর্থে তথাকথিত সেলিব্রিটি বলা চলে না, কিন্তু সেলিব্রিটি তৈরি করার পিছনে তাদের অবদান কম নয়। আজ আমাদের সঙ্গে রয়েছে কলকাতার একজন নামকরা সিনেমাটোগ্রাফার, ডিওপি, আপনি যে নামেই ডাকুন, তার নাম হচ্ছে মধুরা পালিত, যার কথা আপনি হয়তো শোনেননি, কিন্তু যার বানানো ছবি আপনি দেখে থাকতে বাধ্য। আমরা যারা কাজ করি, সিনেমার পেছনে যারা কাজ করি, তারা সকলেই জানেন যে মধুরা একজন সেলিব্রিটি তৈরি করার অন্যতম মাস্টার। সেই জন্য মধুরা আজ এখানে, এবং মধুরাকে আমি স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। তোকে তুই করেই বলছি, আমি ব্যক্তিগত জীবনেও মধুরাকে যেভাবে চিনি, ওর সাথে আমার অ্যাকচুয়ালি আমি ওকে তুই করেই কথা বলি। আমি মধুরাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আসলে সিনেমাটোগ্রাফি এমন একটা জিনিস, এবং আমরা ধরেই নিই যে সবসময় যে ডিওপি হবে বা সিনেমাটোগ্রাফার হবে সে সবসময় একজন পুরুষ হবে, কারণ এটার মধ্যে একটা পরিশ্রমের ব্যাপার আছে, লোককে গায়ে গতরে খাটতে লাগে। মনে হয় না যে মেল ডমিনেটেড, মানে মেল প্রফেশন যেটাতে আমি ঢুকে পড়েছি হঠাৎ করে? না, সেটা আমার কোনোদিনই মনে হয়নি যে মেল প্রফেশন ঢুকে গেছি, বিকজ একটা পছন্দের জায়গা তো কখনো জেন্ডার্ড হয় না, বা কোনো কাজই জেন্ডার্ড হয় না। সেটার আইডিয়া হয় যে এটা মেল না ফিমেল জব, সেটার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার আশেপাশে প্রচুর পুরুষ থাকে, সেটা আলাদা বিষয়। আমার টিমটা এসেনশিয়ালি আমি ছাড়া 100%ই মিল, বাট দেন আমার কোনো জায়গায় কখনো মনে হয়নি যে আমি একটা পুরুষের জায়গায় ঢুকে পড়েছি, কারণ কি আলটিমেটলি তো খুব ভালো লাগার কাজটা আমি করি, খুব পছন্দের কাজটা করি। আর আমার মনে হয় যে কোনো কাজই হোক, সেটাকে যেই মুহূর্তে আমরা মেন্টালি ভাবতে থাকবো যে এটা একটা পুরুষের কাজ বা মহিলার কাজ, সাথে সাথে না কাজটার কোথাও গিয়ে একটা জেন্ডার বায়াস হয়ে যায়, উইচ ইজ অল রং। কারণ কি ডাক্তার তো ডাক্তারই হয়, ইঞ্জিনিয়ারই হয়, যে কোনো প্রফেশন, তো তুমি কাজটা ভালো করছো না তো খারাপ করছো, এর চেয়ে বেশি কিছু হতে পারে না। তো এই যে ঘাম আর ধুলো আর রোদ আর এই পুরো জিনিসটার মধ্যে কিন্তু অদ্ভুত মজা রয়েছে, যেটা আমি প্রচন্ড এনজয় করি। তো আমার কখনো মনে হয়নি যে একটা মেল ডমিনেটেড স্পেসে আমি ঢুকছি। আমি একটা অদ্ভুত প্রশ্ন করতে চাই। প্রথম যেদিন আমার তোর সাথে আলাপ হয়েছিল, সেদিন তুই আমাকে বলেছিলি আমার নাম মধুরা পালিত, আমি সিনেমাটোগ্রাফার, কিন্তু আমি না রঞ্জন পালিতের মেয়ে নই। এটা কেন বলতে হয়েছিল? এটা বলতে হয়েছিল, এটা আমাকে এখনোই উত্তরটা দিতে হয়, কারণ হচ্ছে যেহেতু রঞ্জনদার আমার সারনেম সেম, আর দুজনেই আমরা সিনেমাটোগ্রাফার, সবার এটা অটোমেটিক্যালি ধারণা যে এটা হচ্ছে ওই আমি নেপো কিড। আমাকে তো কদিন আগে আমার ফেসবুক পোস্টে একজন লিখেছিল ইউ আর আ নেপো কিড। আমি বলছি কোথার থেকে? তারা বলছে তুমি তো পালিত। আমি বলছি তার সাথে কি সম্পর্ক আছে? তারপর এটা আমাকে কলেজ থেকে, মানে জবে থেকে এই প্যারাডাইমে ঢুকেছি যেখানে ক্যামেরা আর ইত্যাদি আর কি সিনেমার ইয়েতে, তখন থেকে সবাই ভাবতো যে ও তুই মধুরা পালিত, ও রঞ্জন পালিতের মেয়ে। আর সেটা এত শুনেছি সেটা আমার মেইন আইডেন্টিটি হয়ে যাচ্ছিল একটা পয়েন্ট অফ টাইমে, যে রঞ্জনদার মেয়ে এখন কাজ করে। তো ওই জন্য আমারই অটোমেটিক হয়ে গেছিল, কারোর সাথে আলাপ হলে ফার্স্ট আমি নিজেই বলে দিতাম যে আমি কিন্তু রঞ্জনদার মেয়ে নই। এটা আমার খুব মজা লেগেছিল, কারণ রঞ্জনদা একজন মানে রঞ্জন পালিত একজন অত্যন্ত এস্টাবলিশড সিনেমাটোগ্রাফার, খুব নামকরা একজন ডিওপি, এবং আমার সাথে প্রথম আলাপে বলে যে আমি কিন্তু রঞ্জন পালিতের মেয়ে নই। কেননা আমি এটা কিন্তু আমার মাথায়ও আসেনি যে তুই রঞ্জন পালিতের মেয়ে। রেয়ার লোকজন যাদের মাথায় আসেনি, সবাই এটাই ফার্স্ট ছিল যে ও তুই মধুরা, তুমি রঞ্জনদার মেয়ে, মানে ইমিডিয়েট। মানে সিনেমাটোগ্রাফিতে আসার নেপথ্যে কি, মানে ছোটবেলার কি ভিজুয়াল বা স্টিল ফটোগ্রাফি এরকম ইতিহাসটা কি? আমার বাবা আর মা দুজনেই হচ্ছেন আর্ট ফটোগ্রাফার্স, আর মাই ফাদার পার্থকুমার পালিত ইজ ওয়ান অফ দ্য মোস্ট decorated art photographers in our country right now. তো ছোটবেলা থেকে তো ক্যামেরার সাথেই বড় হওয়াটা কাইন্ড অফ হয়েছে, যদিও আমার বাবার কিন্তু এটা মেন প্রফেশন নয়।
বাবা অন্য চাকরি করতেন সম্পূর্ণ, কিন্তু বাবা প্যাশনেটলি হি ওয়াজ এ ফটোগ্রাফার অলওয়েজ। তো আমাদের বাড়িতে ডার্ক রুম ছিল, প্রসেস হতো, তো আমি অন্ধকারে বাবার সাথে বসে থাকতাম যখন বাবা প্রসেস করতে, বাবা শুধু রেডিয়াম ঘড়ির আমি ইয়েটা দেখতে পেতাম। তো ওই ভিজুয়ালসগুলো ছিল। আর আমি না অনেক ছোটোবেলায় আমি রিয়েলাইজ করেছিলাম, বাবা যেহেতু ক্যামেরা এরকম ধরে দেখ কিরকম আর কি, ওটা চোখে লাগিয়ে দিত, আমি তখন দেখেছিলাম যে ক্যামেরার ভিউ ফাইন্ডটা দিয়ে না পৃথিবীটা অন্যরকম লাগে দেখতে, সাডেনলি একটা ম্যাজিক হয়ে যায়। মানে এই একটা নোংরা খারাপ একটা ডার্ক স্পেসটা হঠাৎ করে ম্যাজিকের মতন পরিণত হয়। তো ওইটা ওয়াজ অলওয়েজ উইথ মি, যে লেন্সের থ্রু দিয়ে পৃথিবীটা অনেক ম্যাজিক্যাল হয়। তো ক্যামেরার সাথে বড় হওয়া, ভিজুয়াল এই মিডিয়ামটা ওয়াজ অলওয়েজ উইথ মি সিন্স গ্রোয়িং আপ। তো তারপরে যখন বড় হয়ে আস্তে আস্তে ভাবছিলাম যে কি এবার নেক্সট ইজ হোয়াট, তো তখন আমি মিডিয়াতে কাজ করবো এইটা আমি মোটামুটি ক্লিয়ার ছিলাম, যে কারণ কি ওটা আই কুড ডু, মানে এটা আমার ভাল লাগে, এটা আমার ইন্টারেস্ট আছে। তো সেখান থেকে জেভিয়ার্সে ভর্তি হওয়া, মাস কম অ্যান্ড ভিডিও প্রোডাকশন নিয়ে। এবার মাস কমের আমাদের ক্লাস হতো, তখন ওখানে আমাদের একটা এই তোমার এটার মতন একটা এরকম স্টুডিও ছিল আমাদের ছোট্ট। তো ওখানে বেসিক একটা মাল্টিটেন, দুটো কিনো, কয়েকটা বেবি এরকম করে ছিল। এডি অশোক দাশগুপ্ত আমাদের সিনেমাটোগ্রাফির প্রফেসর ছিলেন, এখনো আছেন। হ্যাঁ। এত মিষ্টি একটা মানুষ, যাই হোক। তো এডির সাথে যখনই লাইটিং শুরু করলাম, ওইটা আমার একটা সেকেন্ড লেভেল অফ হিট অন করলো, যে আরে বাস এইটা তো আমার হেভি লাগছে এটা করতে। কিন্তু সারাদিন আমাকে লাইটিংয়ে ক্লাস করিয়ে যাও, আমার লাইটিং করা আমার কোনো দারুণ লাগছে না। ফেল্ট যে হয় না, যে মোমেন্ট অফ ইউরেকা আর কি, যে আরে এটাই তো, দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর। তো তখন এডিকে আমি জিজ্ঞেস করলাম, জানি এটা নিয়ে আমি পড়াশুনো করবো? তখন এডি বলছে হ্যাঁ তুই কর না, ভালো হবে কিন্তু। তো এডি বললো, তা আমি ভাবলাম তাহলে করি। তারপর এসআরএফটিতে পরীক্ষা দিলাম, পেলাম। জার্নিটা খুব ইন্টারেস্টিং। এই লাইটের পয়েন্টে আমি একটা জিনিস জিজ্ঞেস করি। একটা সময় এই যে মাল্টিটেন, কিনো, এগুলোর পাশাপাশি বড় লাইট মানে HMI ইত্যাদি যেগুলো আমাদের এখনও লাগে, পাশাপাশি আমি দেখেছি যে এখন এই ক্যামেরার সেন্সার ইত্যাদিগুলো যত বদলাচ্ছে তত লাইট কম লাগছে, কিন্তু লাইটের বেসিক প্যারামিটার কি কখনো বদলায় না? দেখো, কথা হচ্ছে যে লাইটের যে গ্রামার বা লাইটের যে ABCD, সেটা তো কোনোদিন চেঞ্জ হয়ে যাবে না। তোমার ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়, কিন্তু তোমার অ্যালফাবেটসগুলো তো সেমই থাকে, তোমার গ্রাফিক, তোমার গ্রামারটা তো সেমই থাকে। তো লাইট এখন তোমার তুলনামূলকভাবে কম লাগছে, কিন্তু যেটা কি লাইট সেটা কি লাইটই থেকে যাবে, যেটা হাইলাইট সেটা হাইলাইটই থেকে যাবে, যেটা ফিল লাইট ফিলই থেকে যাবে। তো ওই জায়গার থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না। তোমার ফিলোসফিটা সেম থাকবে, তুমি হাউ ইউ অ্যাপ্লাই ইট কাইন্ড অফ ডিফার্স, বা সেটা প্রসেসটা ডিফার্স হয়, বিকজ টেকনোলজি যেহেতু পাল্টে যাচ্ছে। কিন্তু ফাউন্ডেশন ইজ ফাউন্ডেশন। ক্যামেরারও তো ফাউন্ডেশনটা সেম, ক্যামেরার সাইজটা পাল্টে যাচ্ছে, টেকনিকটা পাল্টে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি তোমাকে একটা ফটো সেন্সিটিভ মেটেরিয়াল থাকতেই হবে, না তোমার হবে না, একটা অপটিক্স থাকতে হবে, একটা ব্ল্যাক বক্স থাকতে হবে। তো ফান্ডামেন্টালসগুলো সেম থাকে, শুধু লাইটের ধরনটা, লাইটের ইকুইপমেন্টগুলো, সেইগুলো নিজেদের ভুল পাল্টাতে যায়। এবং একটা জিনিস আজকাল সবাই বলে, না না এই ক্যামেরা দিয়ে তো অন্ধকারেও ছবি তোলা যায়। আমার একটা এই ব্যাপারে একটা বক্তব্য আছে, আমি জানি না তুই একমত হবে কি না, যে অন্ধকারে ছবি তোলা যায় না, মানে ছবি তোলা যাওয়া পসিবল না। তার কারণ হচ্ছে আফটার অল এটা তো ফটোগ্রাফি, এবং ফটো কথাটার মধ্যে একটা জিনিস আছে যেটা হচ্ছে ফটো মানে লাইট। তো লাইট থাকতেই হবে, এখন সে কীভাবে ব্যবহার হবে সেটাই তো। একদম একদম, মানে ক্যামেরাটা তো ভগবান নয় যে আমি এটা অন্ধকারে এরকম দিয়ে দিলাম সেটার জন্য। ওটা তো ইনফ্রারেড ক্যামেরা, সেটা তো অন্য জিনিস, কিন্তু সেটাও তো কিছু একটা ওয়েভলেন্থ তো ক্যাপচার করছে, তোমাকে একটু আলো তো থাকতেই হবে। সবচেয়ে বড় কথা, এটা না খুব ভুল নোশন, মানে কথাটা বলে 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 না ভুল হয়ে গেছে, যে এই অন্ধকারেও শ্যুট করতে। হোয়াট ইজ অন্ধকার? হাউ মাচ অফ ডার্কনেস ইজ অন্ধকার ফর আ ক্যামেরা, অ্যান্ড হাউ মাচ অফ অন্ধকার ইজ ব্রাইট ফর আ ক্যামেরা? সে তো ক্যামেরা টু ক্যামেরাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওই লাইট ছাড়াও শ্যুট হয়ে যেতে বুঝতে পারি, চাঁদের আলোতে শ্যুট হলে সে তো হয়, নাসারা শ্যুট করে ডেফিনেটলি, কিন্তু তারা স্পেসিফিক্যালি ওরকম ক্যামেরা বানায় যেটা কিনা চাঁদের আলোয় ওইখানে স্পেসে শ্যুট করতে পারবে। সো তোমার ফটো তো তোমার দরকার গ্রাফিকটা করার জন্যে। তো এবার ওটাই হচ্ছে কথা, যে হাউ মাচ ডার্কনেস ইজ ডার্কনেস। তো সব ক্যামেরায় এই যে অন্ধকারেও শ্যুট করা যায়, আমি ISO চাগিয়ে দিলাম, তারপর সেটাতে আমি শ্যুট করতে পারলাম, কিন্তু আলটিমেটলি সেটা কি প্রজেক্টেবল ইমেজ হচ্ছে, সেটা কি তুমি দেখাতে পারবে? এই টেকনিক্যাল নুয়ান্সেসগুলো বা এই আন্ডারস্ট্যান্ডিংগুলো হওয়াটা আমার মনে হয় খুব দরকার। ক্যামেরা অনেকটাই টেকনোলজিক্যাল মিডিয়াম, ক্যামেরা কেন, সিনেমা বস্তুটাই একটা টেকনোলজিক্যাল মিডিয়াম। এবং যেহেতু তুই পড়াশোনা করেছিস একটা ফিল্ম ইনস্টিটিউটে, তাই এটা বলা যায় যে টেকনোলজি না থাকলে তো সিনেমা জিনিসটা এক্সিস্ট করে না।
টেকনোলজি নির্ভর একটা মাধ্যম, কিন্তু যেটার মাধ্যমে আর্ট করা যায়। এই প্রক্রিয়াটা কিরকম লাগে নিজের? এটা খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট, মানে এটা বোধহয় খুব কম এরকম আর্ট ফর্ম আছে যেটা কি না টেকনোলজি অ্যান্ড আর্টকে কম্বাইন করে খুব সিমলেসলি। আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে সিনেমার মিডিয়াম এমন একটা মিডিয়াম যেটা কিনা একসাথে তোমার দুটো ইন্দ্রিয়কে তোমার ফাংশনিং করায়, তুমি শুনছো দেখছো একসাথে, সো ইউর টু অফ ইউর সেন্সেস ওয়ার্ক অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম অন দিস আর্ট ফর্ম। এবার এই ব্যালেন্সটা কিন্তু ইজ আ ভেরি ফাইন লাইন, যে টেকনিক্যাল জায়গা তো টেকনিক্যালের জায়গার মতন এগোতে থাকবে, আর একটা ক্যামেরা মানে 100 বছরের আজকে আমাদের ইতিহাস হয়ে গেছে, 100 বেশি হয়ে গেছে এখন অফ ফিল্মস ইন দ্য ওয়ার্ল্ড। তো 100 বছর আগের টেকনোলজি এখনের টেকনোলজি অবভিয়াসলি পাল্টে গেছে, কিন্তু যেটা থেকে গেছে ইজ দ্য অ্যাস্থেটিক্স, ইজ দ্য গ্রামার অফ শর্ট টেকিং, একটা ওয়াইডের পর একটা ক্লোজ কাটা, বা কীভাবে একটা ইমোশনকে আমি প্রজেক্ট করছি সিনেমার থ্রু দিয়ে, সেই জিনিসগুলো থেকে গেছে। এবার এই যে একটা মধ্যান্তর, যে আমি একটা দুটো এই এক্সট্রিম সায়েন্স অ্যান্ড এক্সট্রিম আর্টকে আমি এক জায়গায় এনে একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করছি যেটা কি না সামবাডি এক্সট্রিমলি নন আর্টিস্টিক অ্যান্ড এক্সট্রিমলি নন টেকনিক্যাল লোকও বসে, যার এই দুটোর সাথে কোনো সম্পর্ক নেই, সে বসে এন্টারটেইনড হবে বা সে একটা মেসেজ নিতে পারবে যে ওকে দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু কনভে। তো এটা অ্যাকচুয়ালি ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং অ্যাবাউট সিনেমা, যে কিভাবে আমরা দুটো এক্সট্রিম ফর্ম মানে সায়েন্স আর আর্টস, যেটা কিনা সবসময় আজীবনকালের ঝগড়া রয়েছে, সেই আর্টস আর সায়েন্স এই এক জায়গায় এসে মিলিত হয় অ্যান্ড ইন সাচ আ বিউটিফুল ওয়ে। আর যেটা যত বেশি যে করতে পেরেছে ইন থ্রু আউট দ্য হিস্ট্রি অফ সিনেমা, তারা কিন্তু তত বড় ফিল্ম মেকার্স হয়েছেন। মানে আমার মনে আছে যখন আমরা ব্যারি লিন্ডন প্রথমবার দেখেছিলাম, আমি ওর লাইটিং দেখা একবার স্টান্ট, তারপরে আমি রিয়েলাইজ করলাম আলাদা ক্যামেরা লেন্সেস তৈরি হয়েছিল যাতে ওরা পুরোটাই ক্যান্ডেল লাইটে শ্যুট করতে পারে। সো অবভিয়াসলি ইটস এ টেকনিক্যাল ব্রেক থ্রু, বাট ফর সিনেমা। আর উল্টোটাও হয়েছে, যে যেটা চাঁদে শ্যুট করার জন্য যে ক্যামেরা সেন্সর তৈরি হয়েছে সেটা তো ভালো হয়েছে, লো লাইটের জন্য সেইটা পরে সিনেমায় এসছে, উইচ ইজ রেড ক্যামেরা। সো অ্যামেজিং, মানে এইটা আর কোনো ইয়েতে আছে কিনা জানি না, বাট এটাকে যতটা আমরা নিতে পারবো অ্যাজ প্র্যাকটিসিং ফিল্ম মেকার্স, আমার মনে হয় সেটা ততটা আমাদের নিজের ক্রাফটটাকেও এনহ্যান্স করবে। সিনেমা তো দুটো জিনিস, একটা হচ্ছে আর্ট, একটা ক্রাফট। ক্রাফট ছাড়া আর্ট হয় না, কেননা যে ক্যামেরা চালাতে পারে না বা ক্যামেরাটা বোঝে না, সে ক্যামেরায় ছবি তুলতে পারবে না। এটা অনেকে আজকাল মানবে না, সেটা আলাদা বিষয়। না, কিন্তু এটা সত্যিকার যে ক্রাফট ইজ ফান্ডামেন্টাল পার্ট অফ এনি আর্ট। অ্যাবসলিউটলি। সিনেমাতে তো আরও বেশি করে, কিন্তু ক্রাফটের সঙ্গে সঙ্গে টেকনোলজির পাশাপাশি এস্থেটিক্সও তো বদলায়। যেমন একটা সময় আমাদের সাইলেন্ট মুভি করতে হতো একটা সময় অবধি, তারপরে যখন সাউন্ড এলো তখন সাউন্ড ঢুকলো, সাউন্ডের পরে আমরা কোনোদিন কেউ ভাবেনি যে একটা কালার ফিল্ম আবিষ্কার হবে, যে তারপরে কালার এলো, তারপর একটা প্যারাডাইম শিফট হলো যখন সিনেমার পাশাপাশি সিসিডি সেন্সারে টেলিভিশন প্রজেক্টের হতে শুরু করলো বা টেলিভিশনের ট্রান্সমিশন শুরু হলো। এখন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সবকটা জিনিস মিলেমিশে গেছে। এখন আর ফিল্ম ক্যানে শ্যুট হয় না, মানে হলেও খুব রেয়ারলি হয়। আর আমরা যারা ফিল্ম ক্যানে শ্যুট করেছি, কাজ করেছি, আমরা কোথাও না কোথাও একটা ফিল্ম ক্যানের ওই একটা অর্গ্যানিক ব্যাপার, ওই যে একটা আওয়াজ, একটা নেশা, এটা কোথাও না কোথাও একটু মিস করে যাই। নতুন প্রজন্মের একজন ফিল্ম মেকার হিসেবে, মানে আমি ফিল্ম মেকারই বলবো, কেননা ডিওপি ফ্লোরে মানে ফিল্ম মেকারের থেকে কিছু কম হয় না, মানে কম কাজ তার থাকে না। আমি ওই জন্যে বলছি যে একজন ফিল্ম মেকার হিসেবে কখনো মনে হয় যে ওই আর্ট ফর্মটা আমি মিস করেছি, মানে বা ওই ফর্ম অফ ফিল্ম মেকিংটাকে আমি মিস করেছি? ডেফিনেটলি মনে হয়, কারণ কি যতই আমরা ডিজিটালের মাহাত্ম্য, ডিজিটাল অবভিয়াসলি অ্যামেজিং অ্যাডভান্সমেন্ট, কিন্তু ফিল্মের যে একটা অর্গ্যানিক জিনিস আছে না, সেটা সেই ম্যাজিকটা যারা এক্সপিরিয়েন্স করেনি তাদেরকে কোথাও বোঝানোও মুশকিল, যে একটা ট্যাঞ্জিবল জিনিস ছিল, যে তোমার ফ্রেমটা তুমি হাতে ধরতে পারছো, যে এইটা আমি শ্যুট করেছি, দিস লিটারেলি। আর সেই প্রসেস করার পরে সেটা যে আস্তে করে, যখন ফটোগ্রাফিতে আমরা করেছি, যখন প্রসেস করতাম আস্তে করে ওই জলের মধ্যে কাগজটার মধ্যে ছবিটা ভেসে উঠছে, ওটা চোখের সামনে ম্যাজিক হতো। তো ওইটা একটা অদ্ভুত, পাশাপাশি কেমিক্যালের গন্ধটা, সবচেয়ে কথা ওই যে ক্যামেরার রোল হলে যে ঘর আওয়াজটা হতো, ওইটা যে একটা টেনশন ছিল, যে এই যে আমি ছেপে দিলাম,
আর তো ইউ ক্যানট কাম ব্যাক ফ্রম ইট। আর আমার মনে হয় যে ওই জিনিসটার মধ্যে অর্গানিকিটি, ওটার যে জিনিসটা ছিল ওটা ডিসিপ্লিন ছিল ওই ফর্মটা অ্যানালগের, যে আমি কেন শ্যুট করছি, কিসের জন্য শ্যুট করছি, ইজ ইট ওয়ার্থ টেকিং দ্য শট ফর, আমার লাইটিং ঠিক আছে, আমি সব ঠিক আছি তো। সবচেয়ে কথা, এখন লোকজন এই চোখ বোঝে এরকম করে লাইট দেখে, কিন্তু সেটার কারণটাকে কিন্তু ম্যাক্সিমাম লোকজন জানে না। সেটা আমরা করতাম কারণ কি ফিল্মে রোল হওয়ার পরে অরিজিনাল শাটারটা হতো, তখন তুমি এক্সপোজারটা বুঝতে পারতে কি দিয়েছো, সেটা প্রিভিজুয়ালাইজেশন করার জন্য যেমন চোখটা। এখন লোকজন চোখটা করে, কিন্তু কোনো দরকার নেই, এখন তো যেটা আমি ছাপছি সেটা তো আমি দেখতে পাচ্ছি। কিন্তু তখন ওই যে প্রিভিজুয়ালাইজেশন করার ক্ষমতাটা, যে আমি এইভাবে লাইট করছি, এটা করলে ওইটা হবে। আর ইউ হ্যাড টু টেক আ স্টেক, ইউ হ্যাড টু টেক অ্যান ওনার্স অফ হোয়াট ইউ আর ডুইং, যে এই যে আমি ছেপে ফেললাম, এই ভুল হোক ঠিক হোক, এটা নিয়ে আমাকে বাঁচতে হবে, এটা আমাকে মেনে নিতে হবে, আমার ক্রাফট আছে বা যা আমি করেছি, দিস ইজ ইট। তো ওইটার একটা অদ্ভুত ডিসিপ্লিন ছিল, সেইটা বোধহয় কোথাও গিয়ে আমি সবচেয়ে বেশি মিস করি মোর দ্যান এনিথিং এলস। প্রথম কথা, ফিল্ম ক্যানের অনেক দাম ছিল, আর 2 নম্বর যেটা ছিল যে সেটা হচ্ছে এটা যদি ভুল হয় আমি কিন্তু শেষ। ওটাই তো বলছি, তুমি ভুলটা করলে ওটা ছেপে গেল, ওটা থেকে তোমাকে এই ভুলটা নিয়ে তোমাকে বাঁচতে হবে, যে আমি বস ভুল করেছি। সুতরাং আমার প্রিসিশনটা খুব প্রিসিশন থাকতেই হবে। আর ওই যে এই পুরোটার মধ্যে থেকে যেটার একটা অদ্ভুত দায়বদ্ধতা ছিল ওটা করার, সেটা তো ছিলই। আর যতই যাই হোক, এখনও তো ডিজিটাল চেষ্টা করছে যে আমরা ফিল্মের মতন হব। ডিজিটালের যে কটা আমরা কথা বলি সব কিছুই হচ্ছে ইয়ার্ডস্টিকটা কিন্তু ফিল্ম ফুল ফ্রেম। কিসের হোয়াট ইজ ফুল ফ্রেম, সেটা তো আলটিমেটলি আছে 35mm থেকে। গ্রেন স্ট্রাকচার, ডাইনামিক রেঞ্জ, যে কথাগুলো সব এখন ডিজিটালি ইউজ হয়, সব কটা তো আসছেই ফিল্ম থেকে। তো তুমি এখনো চেষ্টা করছো যে আমি ফিল্মের মতন হব, আমি আমার দাদার মতন হব, কিন্তু সে দাদার মতন এখনো ছেলে আমাদের হতে পারছে না। কারণ কি দাদা এত সাংঘাতিক একজন ছিলেন যে সেটাকে করা সত্যি ডিফিকাল্ট। কেমিক্যালের এখনো নোলানের ছবি লোক এখন পাগলের মতো আইম্যাক্সে দেখতে যাচ্ছে। যতই যাই হোক, ওই আইম্যাক্সে যেই মতোই প্রজেকশনটা হচ্ছে 70mm এর, ইট ইজ নাথিং দ্যাট উই হ্যাভ সিন। সো দ্যাট ম্যাজিক উড অলওয়েজ বি দেয়ার, যতই তুমি চেষ্টা করো। আই পার্সোনালি বিলিভ। বিশেষ করে অ্যানালগ ফিল্ম ফরম্যাটটা একটা প্রচণ্ড অদ্ভুত ফিল্ম ফরম্যাট, এবং সেটার ধারে কাছে আমি জানি না, মানে এখন অবধি অন্তত ডিজিটাল ক্যামেরা পৌঁছতে পেরেছে বলে আমার মনে হয় না। তো সেটা তো আমাদের পক্ষে আর সম্ভব না, কারণ আমাদের বাংলা সিনেমার যা বাজেট, এবং আমার সব থেকে যেটা কষ্টদায়ক, আমি জানি না এটা একটা ডিওপির কি মনে হয়, যে একটা ছবি যেটা অ্যাকচুয়ালি শুটিং করার কথা 25 দিন, সেটা যখন একটা ডিওপিকে বলা হয় যে আচ্ছা এই ছবিটা না 12 দিনে করতে হবে, তখন একজন ডিওপির কীরকম লাগে? ডিওপির খুব হতাশ লাগে ফার্স্টে মাথায় আবার এইটা পুরো হয়, সেখান থেকে শুরু হয়। কারণ কি অবভিয়াসলি মানে একটা জিনিস করার জন্য তো একটা সময় দিতে হবে। মানে মাটন রান্না করলে তোমাকে তো মাটনটা সেদ্ধ করার টাইমটা দিতে হবে, তুমি তো বলে না অতক্ষণ দেওয়া যাবে না, তুই 2টো সিটিতেই নামিয়ে দে, তাহলে তো কোনোদিন হবে না। না মাটনটা তুমি যে টেস্টে চাই, যেটা সেম থিং, তোমার যে জিনিসটার জন্য যে টাইমটা দরকার। বাংলা সিনেমা একটু শক্ত থাকে, হ্যাঁ কাঁচা রয়েছে এখনো, এখনো ওই জন্য কাঁচা রয়েছে, এখনো শক্ত, চিবানো যাচ্ছে না। ওটাই হচ্ছে কারণ, কি যেটার সময় তোমাকে সেটা দিতে হবে, সেটা তুমি না দাও তাহলে ওই কারণ কি অনেক মানে কম্প্রোমাইজ করার তো একটা লিমিট থাকে। তুমি এবার যতই কেউ ফার্স্ট ডিওপি হোক, যতই সে তার মধ্যে চেষ্টা করুক, যে ওটা প্র্যাকটিস হয়ে গেছে এখন, যে আমার কাছে দিন কম, আমার কাছে সময় কম, তার মধ্যে আমি এইভাবে লাইট করব। তুমি চেষ্টা করি আমরা যে আমাদের যত ক্রাফটটাকে পুরো একদম নিংড়ে নিয়ে যতখানি সম্ভব ওইটুকুর মধ্যে বেস্টটা দেওয়ার। তার মধ্যে আরেকটা জিনিসও থাকে, মানে আমি ডিরেক্টর হিসেবে মনে করি যে ঠিক আছে এইটা ম্যানেজ হয়ে যাবে। এক্স্যাক্টলি, এইটা ম্যানেজ হয়ে যাওয়ার গল্পটা সিনেমায় ঢুকে গেলে কিন্তু সিনেমাটা খুব মুশকিল হয়, হ্যাঁ কি না? তুমি তো বলছো না, তুমি কম্প্রোমাইজ করতে শুরু করো, মানে এবার সেই কম্প্রোমাইজে তো কোনো লিমিট থাকছে না, যে তুমি জানো যে আমার ওইখানে কিন্তু আরেকটা ফিল্টার লাগবে, কিন্তু আমার ফিল্টার লাগানোর সময় নেই, তুমি চল ঠিক আছে, যা হয়েছে যা যেটাখানি অফ সেন্টার করে দে, নিয়ে তুমি বেরিয়ে গেলে। কিন্তু তুমি জানো যে লাইট অফ সেন্টার করার আরেকটা ফিল্টার দেওয়ার মধ্যে যে ডিফারেন্সটা হতো, সেটা তুমি মনে জানো, যে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করতে পারতাম তার আমি একটা 40% তোমাকে দিতে পারছি। এটা চেঞ্জ করার উপায় কি? দু তরফের থেকেই হতে হবে জিনিসটা। এটা আমরা যদি শুধু ব্লেম করি প্রডিউসারদের, যে তারা ভালো ছবি করছে না, ভালো গল্পকে সাপোর্ট করছে না, ভালো ছবি করছে না, সেটা আমি পুরোপুরি মানতে নারাজ। অডিয়েন্সদেরও সেই ছবিগুলোকে দেখতে যেতে হবে, তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। মানে সিনেমা দেখতে গিয়ে শুধু আমি সিনেমার খারাপটা কি বলে আমি বেরিয়ে আসবো, সেটা কিন্তু অডিয়েন্সের দায়িত্ব নয়। একটা যে কোনো ইন্ডাস্ট্রি ভালো হয়েছে তখনই যেখানে
তাদের অডিয়েন্সরা সিনেমাগুলোকে সেলিব্রেট করেছে, ভালো হোক খারাপ হোক তাই চান্স দিয়েছে। সো ভালো ছবি বানাতেও হবে, আর অডিয়েন্সেরও দায়িত্ব হচ্ছে ছবিগুলোকে দেখতে যাওয়া। ছোট ছবি বড় ছবি নানান সুন্দর সুন্দর ছবি হয়েছিল লাস্ট কয়েক মাসে, শুধু বড় নামগুলো ছাড়া তো ছোট ছবিগুলোকে তো কেউ দেখতে যায়নি, বা একটু লেসার নোন ডিরেক্টর বা একটু কম পপুলার ডিরেক্টরদের ছবিগুলোতে দেখতে যায়নি, তারা 1-2 দিনের মধ্যে হল থেকে উঠে গেছে। তো তারা কিভাবে তাহলে বলবে? আমি খেয়াল করে দেখেছি যে তুই কানে গিয়ে অ্যাঞ্জনি অ্যাওয়ার্ড নিস, তালিনে গিয়ে একটা ছবির জন্য অ্যাওয়ার্ড না নিলেও স্টেজে উঠিস, তুই এরকম অনেক রকমের ছবি যেগুলো হয় সেই ছবিগুলোর সঙ্গেও তুই যুক্ত। আবার তুই টেক্কার মতো একটা ছবিও করিস যেখানে তুই লার্জার দ্যান লাইফ দেবকে আমরা দেখতে পাই। এই যে একটা টাক করে বদলে যাওয়া, টাক করে আবার ওটাতে ফেরত আসা, এই জিনিসটা কি করে সম্ভব হয় তোর পক্ষে? মানে আমি যেটা বিশ্বাস করি যে আমি হচ্ছি যাযাবর, আমি জিপসি। তো তুমি আমাকে যেরকম দেশে নিয়ে যাবে আমি সেরকম দেশে থাকবো। তো ফর মি এই যে সবকটা গল্প, আর আমি বিশ্বাস করি যে সবকটা গল্প আলাদা হয়, সবকটা স্টোরি টেলার আলাদা হয়। তো সবকটা গল্পের জন্য আমার গল্প বলার ধরনটাও পাল্টাবে, সবকটা গল্পের পৃথিবীটাও পাল্টে যাবে, ওয়ার্ল্ডটাও পাল্টে যাবে, লোকগুলোও পাল্টে যাবে। এবার একটা কমার্শিয়াল ছবির যে স্কেপ বা স্কেল, সেটা করার অন্য মজা রয়েছে, সেটার একটা অন্য অ্যাডভেঞ্চার থাকে, অন্য রকমের স্কেল হিট করার থাকে, অন্য রকমের ভায়াবিলিটিস থাকে, সেটা আলাদা মজা। আবার এই যে আমি ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো করি সেটার আবার একটা অন্য ম্যাজিক রয়েছে। আমার মনে হয় যে আমি নিজেকে কোনো পার্টিকুলার জনরা বা পার্টিকুলার টাইপ অফ ওয়ার্ক বা পার্টিকুলার কোনো কিছুতে আমি নিজেকে আবদ্ধ রাখতে চাই না। আই এম আ ক্রাফটসম্যান, আমি পুতুল বানাতে পারি। তুমি আমাকে সেটা দুর্গা ঠাকুরের প্রতিমা বানাতে পারো, সেটাও আমি বানাতে পারবো। তুমি গণেশ দিলে সেটাও বানাতে পারবো। তুমি আমাকে একটা কাঠবিড়ালির দিলে সেটাও বানাতে পারবো। আমি আলটিমেটলি হচ্ছে পুতুল বানাই। কিসের পুতুল চাও তুমি আমাকে বলো। এরকম অকপটে এরকম বলাটা আমার খুব ভালো লাগলো। আমার ভালো লাগলো তার কারণ হচ্ছে আমি অনেক ডিওপিকে দেখেছি যাদের একটা ছুত মার গেছে, না না আমি এই ধরনের ছবি করব না, না আমি ঠিক এই ক্যামেরা ছাড়া ছবি করব না। কারণ আমি তোকে দেখেছি বিভিন্ন সময় তুই এত বড় ক্যামেরা থেকে শুরু করে এইটুকু ক্যামেরা নিয়ে কাজ করছিস। হ্যাঁ, মানে সেটা ডিপেন্ড করছে ছবির মেরিট কি। এটা কেন, মানে এটাতে কোথাও কোনো অসুবিধা লাগে না? ক্যামেরা কোনোদিন আমার ক্রাফটটা তো ডিকটেট করতে পারে না। আমি যে এত পড়াশুনো শিখে আসলাম, এত খাটলাম আমি ফিল্ম স্কুলে কলেজে, তো আমি তো কিছু শিখেছি। তো তাহলে আমি যদি আলটিমেটলি একটা ক্যামেরা একটা মেশিনের কাছে হেরে যাই, যে না হলে আসলে মধুরা পালিত কাজ করতে পারে না, তাহলে আমার হিউম্যান ব্রেনের লাভটা কি হলো? এত যে আমি খাটিলাম, এত যে আমি পড়াশোনা করিলাম। কারণ কি আমার মনে হয় যে ক্যামেরাটা ইজ জাস্ট ইয়োর টুল, আর সেই টুলটা তোমার প্রত্যেক গল্প বা প্রত্যেক প্রজেক্ট অনুযায়ীও পাল্টানো উচিত। আর আমিও বিশ্বাস করি না যে ক্যামেরা একটা ডিওপিকে বা যে কোনো একটা সাউন্ড ডিজাইনারের মাইক বা একটা এডিটরের এডিট সেট আপ কী আছে তার নিয়ে তার ক্ষমতা আটকে রাখা যায়। ইফ আই এম গুড উইথ মাই ওয়ার্ক, আই এম গুড উইথ মাই ওয়ার্ক, আই এম নট ডিপেন্ডেন্ট অন হোয়াট দ্য ক্যামেরা ইজ। মানে আমি জানি না, আমি বডি শেমিং করছি না, কিন্তু আগেই বলে নিলাম। আমি বলছি যে আমি সাধারণত দেখেছি যারা ডিওপি হয়, যারা সিনেমাটোগ্রাফার হয়, তারা বেশ লম্বা চওড়া হয়, এবং নায়করা তারাও বেশ সাধারণভাবে লম্বা চওড়াই হয়। তুই যখন দেবের শটটা নিস, আই লেভেলের শটটা কি করে নিস? আমি ক্যামেরা উপরে উঠে যায়, দেবদা যখন শট নিই ক্যামেরা উপরে উঠে যায়, আমি চেয়ার ফেয়ার লাগে, আমি উপরে উঠে যাই। কিন্তু আবার আমি দেবদাকেও বলেছি যে দেবদা তোমাকে লো অ্যাঙ্গেলে বেটার লাগে দেখতে, যাতে তোর সুবিধা হয়। যাতে আমার সুবিধা। বাট হ্যাঁ, আমি প্রচুর লম্বা অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছি। তো ওই আমাদের জোকই আছে যে এই মধুরাদি ক্যামেরা এসছে, দাদা ইয়েতে শটে যাবে, চলো 4টে পাটলা আনো। মানে আমার টিমই আমাকে অপমান করে আজকাল, আগের থেকে পাশে পাশে সিঁড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। অতটাও বেটে নই আমি, ঠিক আছে, একটা লিমিট থাকে অপমান করার, অতটা করবি না। ব্যক্তিগত জীবন, প্রেম ইত্যাদি কিচ্ছু নেই। সাহারা ডেজার্ট, সাহারা ডেজার্ট। কেন, এটা কেন? আমি জানি না কেন আমাকে ভয় পায় ছেলেরা। অ্যাজ আই বিন টোল্ড যে আমাকে নাকি খুব ভয় পায় ছেলেরা, খুব ইন্টিমিডেটিং, খুব রুড, খুব স্নুটি। সেটা হাতে ক্যামেরা আছে বলে বোধহয়। ক্যামেরা না থাকলেও বলছে তো ভাষা খারাপ, রুড, খুব স্নুটি, ভয় পায় সব। হতেই পারে না, কিছু চেপে যাচ্ছিস মনে হয়। না না, সত্যি এটা আমি তো খুঁজছি একটু। দেখো আমি বলছি এটা আমার কোনো অসুবিধা নেই। সুন্দর দেখতে হতে হবে, লম্বা হতে হবে, টাকা থাকতে হবে, তাহলে আমি অন আছে। টাকাটা খুব দরকার, এটা আমি বললাম। এই 3টে আমার, বাকি যা ইচ্ছে হতে পারে, কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, নো প্রবলেম। লম্বা, সুন্দর দেখতে অ্যান্ড টাকা।
থাকলে জানিও। আমাদের পডকাস্টটা আস্তে আস্তে মানে ম্যাট্রিমোনিয়াল পডকাস্ট হয়ে যাচ্ছে, তার জন্য একটু দুঃখিত। তো যাই হোক, আবার আমি ইয়েতে ফেরত আসি। একটা প্রজেক্ট ছিল, মানে প্রজেক্টটা অভিশপ্ত কিনা আমি জানি না, কিন্তু সেই প্রজেক্টটা নিয়ে খুব হাঙ্গামা হয়েছিল। সেই প্রজেক্টটা বাংলাদেশের প্রজেক্ট, কলকাতায় শ্যুট হচ্ছিল, তারপর একজন ডিরেক্টর এবং একজন ডিওপি তারা আবার আলাদা করে বাংলাদেশে গিয়ে শ্যুট করে বা করে না, এরকম একটা ঘটনা ঘটে এবং তারপর ইন্ডাস্ট্রিতে একটা তুলকালাম কাণ্ড ঘটে যায়। ওই সিনেমাটোগ্রাফার কি তুই? সিনেমাটোগ্রাফারটা তো আমি কলকাতাতে আমি ডেফিনেটলি শ্যুট করেছি। বাংলাদেশে শ্যুট হয়েছে কি আমি জানি না, কিন্তু তাই না? এখন আচ্ছা, বাংলাদেশে আন্দাজে না। শ্যুট হয়নি, তাহলে রাহুলের সাথে এইরকম কেন ঘটনা? রাহুলের শনির দশা। রাহুলের শনির দশা। তো এই যে পুরো ঘটনাটা ঘটে, মাঝে মাঝে এরকম এক একজনের শনির দশা ঘটে যায় আমাদের ইন্ডাস্ট্রিতে, এটা দেখতে কিরম লাগে? বাইরের লোকজনের তো খুব খারাপই লাগে। না, তুই তো ভেতরের লোকজন। ভেতরের লোকজনদেরও খারাপই লাগে। না, প্রবলেমটা যেটা হয়েছে যে ইন্ডাস্ট্রিতে এখন এত রকমের নানান রকম রুলস হয়ে গেছে, যেগুলো আর্কেইক বা যেগুলো পুরনো, সেটা আমি বুঝতে পারি যে কোথাও গিয়ে তৈরি হয়েছিল টেকনিশিয়ানদের হেল্প করার জন্যে, কিন্তু যখন সিনেমার ধরন পাল্টে গেছে বা মিলিউ পাল্টে গেছে, একটু টাইম হয়ে গেছে যে ওই রুলসগুলোকে একটু চেঞ্জ করা। মানে আমাদের তো কনস্টিটিউশনও তো থেকে থেকে আমাদের কনস্টিটিউশনের রুলসও চেঞ্জ হয়, তো যে কোনো রুলসের তোমাকে আদলা বদলি করতে হবে অ্যাজ টাইম অ্যান্ড টেকনোলজি অ্যান্ড অ্যাজ মিলিউস চেঞ্জ। তো সেইটা করাটা খুব দরকার বলে আমার মনে হয়। এটা তো সত্যি কথা, কারণ টেকনোলজি এতটাই বদলে গেছে যে অনেক অনেক ডিপার্টমেন্টকে আমার মতে রিস্কিল করা দরকার। মানে এই এটা ছাড়া তো এরপরে উপায় থাকবে না। যেটা যেটা তো যেই প্রশ্নটা নিয়েই মারামারি মাঝে মাঝে লেগে যায় যে আমার এত লোক কেন লাগবে বা ইত্যাদি এই প্রশ্নগুলো। এই রাহুলের যে শনির দশা, ও মাঝে মাঝে আংটি টাংটি পরে তো আবার দশাটা বদলে ফেলে, দেখি সেটা কিরকম লাগে? দেখো, সেটা রাহুলের দশা, রাহুলের আংটি, সেটা রাহুলের খুবই ব্যক্তিগত জায়গা। তো রাহুলের যেটা ঠিক মনে হয়েছে সেটা ডেফিনেটলি রাহুল করেছে। আলটিমেটলি সবাই কাজ করে থাকতে চায়, কাজ করতে চায়, ছবি করতে চায়, সিনেমা করতে। আর অ্যাজ এ ডিরেক্টর আই এম শিওর তুমি জানো যে একটা কাজ বন্ধ হয়ে যাওয়ার পিছনের যে দুঃখটা থাকে, কি যে প্রেপগুলো আমরা করি, যে একটা ডিরেক্টর যে কত কিছু নিজের দিয়ে দেয় একটা ছবির জায়গায়, সেখান থেকে বন্ধ হয়ে গেলে অবভিয়াসলি তার খারাপ লাগে। আর মাঝপথে বন্ধ হয়ে গেলে তো মানে মাঝপথে বন্ধ হলে সেটা আরোই হার্ট অ্যাটাক করার মতন আর কি একটা জিনিস হয়। তো সেখান থেকে ওর যেটা মনে হয়েছে ও ডেফিনেটলি করেছে। আর রাহুলের সাথে পরের ছবিরও কাজ চলছে, সো আই এম ভেরি হ্যাপি ফর হিম যে যা জটিলতা যা হয়েছিল সেটাকে কাটিয়ে গিয়ে কোথাও বেরিয়ে এসে আবার ও কাজে গেছে। কারণ একটা ও প্রায় 1.5 বছর কোনো কাজ করতে পারেনি, তো 1.5 বছর পরে যে আবারও সেটে ফিরেছে, কাজ করছে, আর আমরা খুব সুন্দরভাবে কাজটা করছি। সো আই এম রিয়েলি হ্যাপি ফর হিম। আর আমি চাইবো যে সেরকমভাবে কলকাতার সব ডিরেক্টর, সব ফিল্ম মেকাররাই খুব নির্বিঘ্নে নিজেদের মতন করে কাজগুলো করুক, সুন্দর করে কাজ হোক, আরও বেশি কাজ হোক। সবচেয়ে ইম্পর্টেন্টলি, ভালো খারাপ তো অন্যথা, আগে কাজ হোক। যত কাজ হবে তত সবার জন্যই ভালো। একটা সময় তো টেলিভিশন করেছি, টেলিভিশন আর সিনেমার মধ্যে কতটা তফাৎ মনে? অনেক অনেক ডিফারেন্ট আছে। আমি টেলিভিশনটা আমি করেছিলাম, দুটো টেলিভিশন করেছি আমি। একটা প্রথম দিকে একদম শুরুর দিকে আমি করেছিলাম হুঁশিয়ার বাংলা বলে একটা যেটা কিনা ওই এভরিডে একটা করে গল্প হতো। আর তারপরে আমি করেছি একটু প্রথম 1-1.5 মাসের জন্য পাণ্ডব গোয়েন্দা, একদম ইনিশিয়ালটা। তো টেলিভিশন আর সিনেমার মধ্যে ডিফারেন্স হচ্ছে দুটোর পৃথিবীটাই আলাদা, দুটোর জগৎটা আলাদা, দুটোর ফাংশনিং আলাদা, দুটো নিজের মতন করে চলে সম্পূর্ণ, দুটোর আলাদা সিস্টেম রয়েছে, সব কিছু রয়েছে। আর দুটোর খুব কমন জায়গাটা কিন্তু খুব একটা নেই, কেন কি ওটা একটা ডেইলি বেসিসে রান হয়, তোমার ডেইলি কাজ করতে হয়, ওটার একটা সার্টেন ভিজুয়াল আছে যেটা তোমাকে মেনটেন করতেই হবে, কোনো একটা সার্টেন অ্যাসপেক্ট রেশিও যেটা তোমাকে মেনটেন করতেই হবে, ওটা একটা সার্টেন ক্যামেরার ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আমি তাও ভাঙার চেষ্টা করেছিলাম অনেকটা পাণ্ডব গোয়েন্দাতে। কারণ কি যেহেতু ওটা অ্যাডভেঞ্চার গল্প ছিল, আমি চেষ্টা করেছি যাতে ওটা নর্মাল টেলিভিশনের মতন দেখতে না হয়, যাতে দেখে মনে হয় যে ওয়েব সিরিজই দেখছি। বাট যাই হোক, কিন্তু একটা সার্টেন রুলস অ্যান্ড সেট রেগুলেশনস আছে যেটা তোমাকে টেলিভিশনে ফলো করতেই হবে। প্লাস হচ্ছে যে দিনের দিন গল্প আসে, হয়, অনেক কিছু হয়। তো দুটো পৃথিবী খুব আলাদা। আর আমি করে রিয়েলাইজ করেছি যে মানে হিউজ রেসপেক্ট টু পিপল হু ডু টেলিভিশন, কিন্তু ওইটা আমার কাপ অফ টি নয়। মানে আমি
ট্রাই করেছি, এক্সপিরিয়েন্স করেছি, আমার খুব মজা হয়েছিল দুটো, বাট ওইটার যে পৃথিবীটা আছে সেইটা আমি খুব একটা হ্যান্ডেল করতে পারি না। আর ওটিটির সাথে ওটিটি আর সিনেমা তো এখন মিলেমিশে একাকার হয়ে গেছে, কারণ কি একটা ছবি তৈরি হওয়ার পরে তো আলটিমেটলি সেটা ওটিটিতেই যাবে, আর তুমি সিনেমা বানিয়েও তুমি জানো না যে সেটা থিয়েট্রিক্যাল রিলিজ হবে কি না, অনেক সময় ডিরেক্ট ওটিটি রিলিজ হয়ে যাচ্ছে। তো ওটিটি অ্যান্ড থিয়েটার আর কাইন্ড অফ নাও সিমিলার, কিন্তু সেটা তার জন্য যেটা হয়েছে যে অনেক আমাদের টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা টেকনিক্যাল কিছু ডিসিশনস কমন হয়ে গেছে, যে আমাদেরকে ওটা ব্যাক অফ দ্য মাইন্ডে নিয়ে এখন শ্যুট করতে হচ্ছে যে এইটা আমার ওটিটিতে যেতে পারে। তো তার জন্যে কিছু লাইটিং টেকনিক বা কিছু শর্ট ডিজাইনিং বা সার্টেন অ্যাসপেক্ট রেশিওজ আমাদের ফলো করতে হয় বা আমাদের মাথায় রাখতে হয় যে এইটা যদি সিনেমার জন্য এটা ভালো, কিন্তু যদি পরে ওটিটিতে যায় তাহলে সেটা কিন্তু ওয়ার্ক করবে না। তো এই জিনিসগুলো একটুখানি তো হয়েছে। একটা জিনিস জিজ্ঞেস করছি, ওটিটি যখন সিরিজ তৈরি হয় তখন টেলিভিশনের ওয়ার্কিং আওয়ার্সের যে রুলটা সেটা ওটিটিতেও মানে লাগিয়ে দেওয়া হয়, মানে 14 ঘন্টার বেশি শ্যুট করা যাবে না। অথচ আমি যত ওটিটি দেখি, ওটিটি যেভাবে তৈরি হয় সেটা রুলটা সিনেমারই ফলো করা উচিত বলে আমার মনে হয়। তোর কি মনে হয় এই ব্যাপারে? হ্যাঁ, আমারও তাই মনে হয় যে একটু বেশি টাইম, মানে অ্যাটলিস্ট ওই টাইমের রেস্ট্রিকশনটা না থাকলে খুব সুবিধা হয়, কারণ কি কাজটা খুব ডিফিকাল্ট। আর যেহেতু সিনেমার মতন করেই আমরা শ্যুট করছি, কারণ কি টেলিভিশনের তো একটা দিনের এটুকু বেরিয়ে গেলে হয়ে গেল, নিয়ে তারা মুভ অন করতে পারে, কিন্তু আমরা যেরকম লোকেশনে শ্যুট করি সিরিজের জন্যে, বা যেরকম অ্যাকশন থাকে বা যেরকম যা ইচ্ছে থাকে, ওই টাইমের ওটা কমে গেলে তো খুবই ভালো হবে। অ্যান্ড অলসো বিকজ ইট ইজ কাইন্ড অফ সিমিলার টু সিনেমা, মানে সিনেমা ওটিটি সিরিজ এই পুরো জিনিসটা যেহেতু কাইন্ড অফ সিমিলার, তো ওই টাইম কনস্ট্যান্টটা চলে গেলে তো আমার মনে হয় খুব ভালো। কারণ কি আগেন স্পেশালি কলকাতাতে আমরা তো আগেন সিরিজ হলেও আমরা এত কম দিনে শ্যুট করি, কিন্তু আমরা সিনেমার চেয়ে বেশি টাইম শ্যুট করি, তো মানে অ্যাজ ইন আওয়ার্স ইন দ্য সেন্স ডিউরেশন টাইমটা বেশি থাকে সিনেমার, তো হলে তো ডেফিনেটলি বেটার হয়। আমি তো দীর্ঘদিন ধরে ছবি করছি, 25 বছর হয়ে গেল আমার ছবি করার, এবং আমার টিমে সবসময় বেশ কয়েকজন মহিলা থাকে, কারণ আমি মনে করি যে মেয়েদের একটা আই ফর ডিটেল থাকে, যেটা একটা ছেলেদের কোথাও একটা কম থাকে, মানে একটা লকেট উল্টে গেছে কিংবা দুলটা একটু উল্টে গেল, এগুলো না আমাদের একটা ছেলেদের চোখে চট করে ধরা পড়ে না। আমি খেয়াল করে দেখেছি যে একটা সময় তো বাথরুমের তো কোনো, মানে ওই ঘটনাটা এখন কিরকম হয়? মানে এখনো খুব একটা কিন্তু ওটা আছে, আমি এটা নিয়ে বারবারও কথা বলেছি যে মেয়েরা যেই মুহূর্তে সেটে থাকে হাইজিনটা খুব বেসিক হয়ে যায়। আমি ইনফ্যাক্ট কদিন আগে খুব অদ্ভুত একটা ইন্টারভিউ পড়েছিলাম শর্মিলা ঠাকুর আর ভাইদা রায়মানের, তারা দুজনে একই প্রবলেম নিয়ে কথা বলেছিলেন যে ওয়াশরুম। আমি রিয়েলাইজ করলাম যে এখনও জিনিসটা খুব একটা চেঞ্জ হয়নি, তাও একটু আমাদের এখানে বড় হাউসরা দে আর ট্রাইং টু ডু ইট, বাট ওই প্রবলেমটা আছে। এতজন মহিলারা কাজ করে, আমাদের স্পেশালি আউটডোরস হলে আমাদের কোনো ওয়াশরুম থাকে না, কোথাও আমরা সারাদিনে কোথাও গিয়ে উই ক্যানট রিলিভ আওয়ারসেলস, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। আর তার জন্যে সিনেমা ইন্ডাস্ট্রিটা শুধু কলকাতা বলে কিন্তু নয়, এটা কিন্তু প্যান ইন্ডিয়া একটা প্রবলেম, যে মহিলারা যারা কাজ করছে ইন্ডাস্ট্রিতে তাদের 100% বা অ্যাটলিস্ট 99.99% মহিলাদের ইউটিআই হয়েছে কখনো না কখনো, আর সেটা হয়। সেটা নিয়ে সবাই আমি দেখেছি যে মিটিংয়ে খুব কথা হয় যে হ্যাঁ আমরা একটা পোর্টেবল ওয়াশরুম রাখবো, বায়ো ওয়াশরুম রাখবো, কিন্তু আলটিমেটলি সেটে গিয়ে আমি কিছুই দেখতে পাই না। তখন সেই কারোর একটা বাইকের ভাইটের সামনে সুলভটাই নিয়ে চল, এটা হয়। কিন্তু এটা খুবই দরকার, কারণ কি এটা বেসিক ফান্ডামেন্টাল রাইট আমার মনে হয় যে একটা সেটে স্পেশালি। কারণ কি ছেলেরা খুব খারাপ জায়গাতেও চলে যেতে পারে, তাদের নিকুচি করেছে তারা রাস্তায় চলে যেতে পারে। আমি তো বলেছিলাম যে একদিন যদি সবাই মহিলারা মিলে যদি আমি রাস্তায় আমরা ওয়াশরুমে যেতে শুরু করি, তাহলে নিতে পারবে তো সমাজ? পারবে না, তো তখন তারা ঘটনা ঘটে যাবে চারিদিকে। তো যদি তোমরা সেটা না চাও তাহলে ওয়াই আরন্ট ইউ হ্যাভিং এটা, স্পেশালি তোমার যেটা অফিস তৈরি করতে, অফিসে তো রাখতে একটা ওয়াশরুম নিশ্চয়ই, তাহলে এটা সেটে কেন ওয়াশরুম থাকবে না? তো এই ওয়াশরুমের প্রবলেমটা এখনও আছে, খুব ভাবে আছে, একটু একটু জায়গায় চেঞ্জ হচ্ছে, কিন্তু মেজরলি সেটা থাকে না। আর স্পেশালি তাও যদি অ্যাক্টার্স থাকে তারা তাও তাদের ভ্যানিটিস পেয়ে যায় যেহেতু চেঞ্জ করতে হয়। তো আমরা যারা অন্য টেকনিশিয়ান, সেটা মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস হোক, ডিওপিস হোক বা কস্টিউম এডিস হোক বা হুয়েভার, যারা অন্য মহিলারা থাকে, তারা আমরা সবসময় আর্টিস্টদের গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করি যে মানে ওয়াশরুম ইউজ করতে পারবো কিনা। তো এইভাবেই চলছে, কিন্তু এইটা চেঞ্জ হওয়া খুব 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 দরকার। এটা বেসিক হাইজিন, মানে এটা খুব বিশাল কিছু তো চাওয়া হচ্ছে। মানে ইনফ্যাক্ট আমি একবার একটা কাজ হারিয়েছিলাম, কারণ কি বলেছিল যে ও মেয়ে আছে তাহলে তো আলাদা ওয়াশরুম দিতে হবে, তো এটা তো আমাদের লজিস্টিক্যালি পসিবল নয়।
অ্যামেজিং। আমি তো বাক্য হারা হয়ে গেছিলাম সেদিন আর কি, যে এটা সত্যি সত্যি একটা অদ্ভুত জিনিস। এটার উপায়টা কি আমিও জানি না, কেন আমিও এটা বহুবার এটা নিয়ে কথা বলেছি। আমি নিজেও প্রোডাকশন করতে গিয়ে প্রোডাকশন কন্ট্রোলারদের বলেছি, তারা বলেছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বায়ো টয়লেট, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখি না আসেনি। কোনোদিন আসে না। তো বলছে না না ওইখানে একটা বাথরুম অ্যারেঞ্জ করে রেখেছি, ওইখানে কিন্তু একটু যেতে হবে। আরে বাবা, সেটা সেট থেকে বেশ একটা গ্রামের মধ্যে শ্যুট হলে সেটা অনেকটা দূর তাকে যেতে হচ্ছে। অনেকটা দূর ওটা, মানে তখন সেটা যাতায়াতটার মধ্যে কিন্তু 20 20 মিনিটের একটা গল্প থাকে। হ্যাঁ। যাই হোক, সে তো এইটা তো আমার মনে হয় না, মানে আমি জানি না, মানে এটা নিশ্চয়ই কোনো না কোনো দিন সলভড হবে। গিল্ড নিশ্চয়ই করবে, ফেডারেশন নিশ্চয়ই করবে, আশা তো করি। খুব ভাল লাগলো কথা বলে। আমি একটা কথা বলছি, যে কথাটা আমি আগেও বলেছি আবার বলছি, মধুরার মতো যারা ক্যামেরার পেছনে আছেন বা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যাদেরকে নিয়ে আমার বারবার করে মনে হয়েছে যে আমাদের একটু আড্ডা মারা দরকার, কেননা আমরা যারা ক্যামেরার পেছনে কাজ করি, কেননা এই মধুরার মতো অনেকে আজকে ক্যামেরার সামনে যাদেরকে আপনারা স্টার বলছেন, তাদের পেছনে অনেকটা অবদান কিন্তু এই মধুরার মতো মেয়ের, এই মধুরার মতো টেকনিশিয়ানের, এই মধুরার মতো আর্টিস্টের। এই কথাটা বলে আজকে আমি আমার এই পডকাস্ট শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ মধুরা, থ্যাংক ইউ।